৩ বছর আগে ঠিক এই দিনটাই ভালোবাসার মানুষটার বিয়ের দিন ফাড়ি দিয়েছিলাম সুদূর আমেরিকায়। আজ আবার দীর্ঘ ৩ বছর পর পা রাখলাম সেই চিরচেনা শহরে। এই শহরে পা রাখতেই পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেল। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণাটা আরও প্রকট হলো। একতরফা ভালোবাসা যে এতটা ঘুরায় ক্ষণে ক্ষণে, একদম দম বন্ধকর পরিস্থিতি। খুব ছোট থেকেই ভালো লাগতো রায়ান ভাইকে। সে সম্পর্কে আমার চাচাতো ভাই। আস্তে আস্তে এই ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারলাম না। তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য হতো না। কোনো মেয়ের সাথে তাকে কথা বলতে দেখলে খুব রাগ হয়। তার সাথে কথা বার্তা খুবই কম হতো আমার। রায়ান ভাইয়ার আম্মু জানতো যে আমি রায়ান ভাইকে ভালোবাসি। আমার হাবভাব দেখেই কিছুটা বুঝে ফেলেছিল। এভাবেই কাটতে থাকতো দিনগুলো। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ফ্রেন্ড হয়, তার নাম রিয়া। বেস্ট ফ্রেন্ডও বটে, প্রাণ উচ্ছ্বাসী একটা মেয়ে। যখন ইন্টারে উঠি তখন রিয়া আমাদের বাসায় আসার মাত্রাটা বেড়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি তার আসার কারণ, ভেবেছিল আমার সাথে দেখা করতে আসতো। যে রায়ান ভাই কিনা আমার সাথে নিজে এসে কথা বলতো না, সেই রায়ান ভাই কিনা আমার কাছে রিয়ার ব্যাপারে খোঁজ নিত। প্রথম এসব নর্মালি নিলেও পরে ব্যাপারটা খুব ভাবায় আমায়। এর মধ্যে হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনে রায়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। পাত্রী আর কেউ না, আমারই ফ্রেন্ড রিয়া। সেদিন শুধু রায়ানের মা বড় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তিনি তো আমায় কথা দিয়েছিলেন আমায় রায়ান ভাইয়ের বউ বানাবে। তাহলে আজ কেন এমন করলো বড় আম্মু? রাতে বড় আম্মুর সাথে এই বিষয় নিয়ে কথা বললে তিনি জানান, দেখো চিত্রা, আগে যেটা বলেছিলাম সেটা ভুলে যা। আমি রিয়াকেই আমার ছেলের বউ বানাতে চাই। তখন আবেগের ছলে বলে ফেলেছিলাম তোকে রায়ানের বউ বানাবো, কিন্তু রায়ান রিয়াকে ভালোবাসা আর রিয়াকেই বিয়ে করতে চাই। আশা করি তুই বুঝছিস। কিন্তু বড় আম্মু, আমার ভালোবাসার কি হবে? তাহলে আমিও তো রায়ান ভাইকে ভালোবাসি। একপাক্ষিক ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। রায়ান তোকে কখনো সে নজরে দেখেনি। তুই দেরি করে ফেলেছিস তোর ভালোবাসা প্রকাশ করতে। এখন আর কিছু করার নেই। কথাটা শোনা মাত্রই ছুটে চলে এসেছিলাম নিজের ঘরে। সেদিন খুব কেঁদেছিলাম পাগলের মতো। রুমের দরজা বন্ধ করে ছটপট করছিলাম গলা কাটা মুরগির মতো। বলতে পারিনি কাউকে নিজের কথা, আর না ছিল বলার মতো পরিস্থিতি। একবার বলতেও চেয়েছিলাম রায়ান ভাইকে আমার একপাক্ষিক ভালোবাসার কথা, কিন্তু অপমান লজ্জার ভয়ে বলতে পারিনি। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসলো। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার। যেখানে এতদিন নিজেকে তার পাশে বসিয়ে এসেছে, আর আজ তার পাশেই আমার বেস্টু রিয়া, মানতে কষ্ট হচ্ছিল। তাই সেদিন রাতেই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে ছোট চাচ্চুর সাথে। ভাগ্যক্রমে সেদিন তার আমেরিকা যাওয়ার ডেট ছিল। আমারও যেহেতু ভিসা পাসপোর্ট ছিল আগে থেকে, সেজন্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। সবাই অবাকই হয়েছিল আমার হঠাৎ চলে যাওয়াতে। তাদের বলেছিলাম বারো পড়াশোনার জন্য আমায় ওখানে যেতেই হবে, আর তার ঊর্ধ্বে ভালো থাকার জন্য। আমি চলে আসার 1 বছর পরই রিয়া রায়ানের একটা মেয়ে হয়। সেদিন খবরটা শুনে কোনো অনুভূতিই পাইনি। এখানে আসার পর রায়ান ভাই আর রিয়া অনেকবার ফোন দিয়েছিল। বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছি। এই 3টা বছর ধরে নিজেকে তৈরি করেছি। আজ আবার নিজ গৃহে নিজ মাতৃভূমিতে ফিরছি। চিরকাল তো আর বিন্দেশে থাকা যায় না। এবার নিজেকে শক্ত করে গড়ে তুলেছি, যাতে আর নিজেকে ভেঙে যেতে না দেখি। বাড়িতে পা রাখতে এক পিচ্ছি এসে সামনে দাঁড়ালো। সাথে ছিল পুরো পরিবার। মা বাবা আমায় দেখার সাথে সাথে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরল পরম আবেশে। মা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখ। তখনও দেখি পিচ্ছিটা একদিনে তাকিয়ে আছে আমার দিকে। আমার চিনতে খুব একটা কষ্ট হয় না এ বাচ্চাটা কাদের। আমি পিচ্ছিটার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে হাত বাড়ালাম কোলে নেবার জন্য। পিচ্ছিটাও কোলে আসার জন্য হাত বাড়ায়। কোলে নিতেই পিচ্ছিটা আদো আদো কণ্ঠে পুপি আন্টি বলতে লাগলো। এটুকু পিচ্ছির মুখে এমন ডাক শুনে অবাক হয়ে যায়। ব্যাগ থেকে চকলেট বের করে পিচ্ছি মেয়েটার হাতে দেয়। এর মধ্যে রিয়ে এসে আমায় জড়িয়ে ধরে, খুব মিস করছি আর তোকে, আর যাস না চলে ওই সুদূর দেশে। রিয়াকে কিছু বলতে নিবে, এর মাঝে চোখ যায় সোফায় বসে থাকা রায়ান ভাইয়ের দিকে। আগে থেকে আরও সুদর্শন হয়ে গেছে। নিজের দৃষ্টিকে সংবরণ করে শুধায়, না আর যাব না। তা কেমন চলছে তোদের দিনকাল? পিচ্ছিটা দেখে একদম তোর মতো হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, ভালোই চলছে সব। আগে যা, ফ্রেশ হয়ে আয়, অনেক দূর থেকে এসেছিস, রেস্ট নে গিয়ে।
চিত্রার মা পাশ থেকে চিত্রাকে নিয়ে যায়। চিত্রা ঘরে এসে অবাক হয়, সে আগের মতোই আছে, তার এই রুমটা একটুও পরিবর্তন হয়নি। মেয়েকে এমন অবাক করে তাকিয়ে থাকতে দেখে সুদে তোর রুমে কাউকে ঢুকতে দেয়নি, প্রতিদিনই সে সযত্নে পরিষ্কার করে গেছি, এদিক থেকে ওদিক হতে দেয়নি। চিত্রা মায়ের কথা শুনে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে খানিকটা সময় নিজের ঘরে বিশ্রাম নেয়। এর মধ্যে চিত্রার মায়ের ডাক আসে খাবার খাওয়ার জন্য। চিত্রা সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় রায়ান আর রিয়া মিলে পিচ্ছিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। পিচ্ছিটা খেতে চাচ্ছে না, তা দেখে রায়ান নানান অঙ্গভঙ্গি দেখিয়ে মেয়েকে হাসাচ্ছে, আর রিয়া সেই সুযোগে পিচ্ছির মুখে খাবার তুলে দিচ্ছে। চিত্রা মাথা নিচু করে এসে টেবিলে বসে নিচ্ছুপে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে জানতে চায় তার অনুভূতির কাছে কেন সে দুর্বল হয়ে যাচ্ছে, আবার কেন তাদের সুখী পরিবারকে দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। মুখ দিয়ে তো খুব সহজেই বলাই যায় নিজেকে গড়ে তুলেছি শক্ত করে, কিন্তু মন গহীনতা এখনো থেমে থেমে কড়া নাড়ে পুরনো অতীত। তাকে তো চেয়েছি ভুলতে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয়? আগে তো সুদূরে ছিলাম, তাই একটু হলেও ভুলে থাকতে পেরেছি, কিন্তু এখন কি হবে? এখন থেকে তো একই ছাদের নিচে বসবাস। মনের অন্তঃস্থলে আর কতদিন তাকে নিয়ে অসংখ্য ব্যথা অনুভব হবে। ভালোবাসলেই তো আর তার সাথে ঘর বাঁধা যায় না। আকাশে জল জল করে থাকা 4টার দিকে তাকায় চিত্রা, ছলছল নয়নে চেয়ে থেকে বলে ওঠে, ও চাঁদ, তুমি ভুলিয়ে দিও সব মোর গ্লানি, সঙ্গী হইও মোর এমনি প্রতিটি রাতের। আমার সব ব্যথাযুক্ত গল্পগুলো শোনাবো তোমায় অতি সম্পূর্ণে, তুমি না হয় নীরব পাঠক হয়ে শুনে যাবে আমার গল্পের প্রতিটি পর্ব। হ্যালো, ভাইয়ার প্রথম প্রেয়সী দেশে এসেছে, এবার তার হারাতে দিও না, নিজের অনুভূতিগুলো জানিয়ে দাও তাকে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চোখ মেলে তাকালো, বিছানা ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রেডি থাকতে বলিস তাকে, খুব পুড়িয়েছে আমায়। তার শাস্তি তো তাকে পেতেই হবে। শাস্তি স্বরূপ তাকে আমার শহরের আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে জানে মেরে ফেলব। কারো ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শে ঘুম ভাঙে চিত্রা। চোখ ফিটফিট করে তাকিয়ে দেখে রিয়ার বাচ্চাটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কি কিউট বাচ্চাটা! একদানে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল চিত্রা। রায়ান আছে রিয়ার বাচ্চা, রিয়ার জায়গায় তো বাচ্চাটা চিত্রা রায়ানের হতে পারত। তপ্ত শ্বাস ফেলল চিত্রা। এর মধ্যে বাচ্চাটা চিত্রার বুকে আছড়ে পড়ল, সাথে খিলখিল করে হেসে উঠল। চিত্রের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাটাকে টেনে কাঁথার নিচে নিয়ে জাপটে জড়িয়ে ধরল। বাচ্চাটা চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে রইল। চিত্রা ফের চোখ বুঝতে বাচ্চাটা চিত্রার গালে হাত রাখলো। চিত্রা তাকালো, বাচ্চাটার গালে রাখা হাতটায় হাত দিয়ে বলল, কি হয়েছে মাম্মাম? বাচ্চাটা উঠে বসলো, দরজার দিকে চেয়ে বলে, আমাকে বাহিরে নিয়ে তোলো। চিত্রা নিজে এবার উঠে পড়লো, চুলগুলোতে হাত খোপা করে নেয়। বাহিরে যাবা মাম্মাম? বাচ্চাটা উপর নিয়ে এসে মাথা নাড়ালো। আচ্ছা, তুমি এখানে চুপ করে বসো, আমি আগে ফ্রেশ হয়ে এসে নিই। বাচ্চাটা চুপ করে বসে রইল। চিত্রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে নামতে ড্রয়িং রুমে আসতেই দেখে তার বড় মা রিয়া বসে আছে। পাশে একটা পরিচিত মুখ দেখতে পেল চিত্রা। রিয়ার বড় ভাইয়ের রাতুল এসেছে। রিয়া চিত্রাকে দেখে বসা থেকে উঠে চিত্রার কাছে এলো, বাচ্চাটাকে কোলে নিতে চাইলো, কিন্তু গেল না। তোর ওঠার সময় হলো চিত্রা? 10টা বাজে। ঘুম ভাঙল তো? চিত্রা হাতে থাকা ফোনটায় সময় দেখে নিল। আমেরিকায় থাকাকালীন চিত্রা অনেক বেলা করেই ঘুম থেকে উঠত। ছোট চাচা আর চাচি থাকে, সে সবসময় রিল্যাক্স মুডে থাকতো। আসলে অ্যালার্ম দিতে ভুলে গেছি, তোর মেয়েটা না ডাকলে তো এখনও ঘুমিয়ে থাকতাম। কথাটা বলে সোফার দিকে এগিয়ে যায় চিত্রা। সামনে থাকা পরিচিত মুখের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? রাতুল স্মিথ হাসলো, বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতুল বাচ্চাটাকে কোলের মধ্যে বসিয়ে বলে, ভালো থাকারই তো কথা। আমেরিকার মতো শহরে থাকলে কেউ ভালো না থাকে পারে? চিত্রা কিছু বলল না। চিত্রার মা চিত্রার পাশে বসে বলে, বেলা তো হলো, তো খিদা লাগেনি তোর? চল খেয়ে নিবি, বিকেলে তোর পুপি আসবে তোকে নিতে। চিত্রা মায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে নিতে মানে?
কাল রাতে ফোন করে বলেছে আজ আসবে, আর কয়েকদিন তোকে তার কাছে রাখবে। জানিস তো তোর ফুফিকে বলেছে, মানে তোকে নিয়েই ছাড়বে। আচ্ছা চলো খেতে দাও, তোমাদের খাওয়া শেষ? সবার খাওয়া শেষ, শুধু তোর মা খায়নি। ফাঁস থেকে চিত্রার বড় মা রিক্তা বেগম কথাটা বলে উঠলেন। চিত্রা তপ্ত শ্বাস ফেলে মায়ের হাত ধরে খাবার টেবিলের সামনে যায়। বাড়ির সবাই কি অফিসে চলে গেছে? হ্যাঁ, তোর আব্বু, বড় চাচা আর রায়ান অফিসে গেছে। মাকে বসে এসে নিজেও বসে পড়লো। 2 প্লেটে খাবার বেড়ে মা মেয়ে খেয়ে নিল। এর মধ্যে হঠাৎ করে চিত্রার ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তার ছোট চাচা ভিডিও কল দিয়েছে। চিত্রা ভুলেই গিয়েছিল তার চাচাকে ফোন দিতে। ফোনটা রিসিভ করে সামনে পানির জগের সাথে হেলান দিয়ে রাখে। ফোনের ওপাশে চিত্রার চাচা চাচি আর তাদের একমাত্র মেয়ে সানা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাক পৌঁছিয়েছ তো? হ্যাঁ চাচা, আর খুব সরি, এখানে আসার পর একদম ভুলে গেছি তোমায় ফোন দিতে। হ্যাঁ, ভুলে যাওয়াই স্বাভাবিক, এতদিন পর ফ্যামিলির সাথে দেখা হলো। চাচি আর ফিরছি তো রেগে আছে, দেখো আমার সাথে কথাই বলছে না। সানা এবার ফোনটা নিজের হাতে নিয়ে বলে, রেগে থাকারই তো কথা, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি তোমার সানা পিচ্ছি তাকে ভুলে যাও, একটা ফোন দিও। ওয়াও দিতে ওয়াও। সরি, খুব সরি, আর এমন ভুল হবে না, আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওকে ওকে, আর সরি বলতে হবে না। আবার আসবে কবে? যেদিন আমার সানা পিচ্ছির বিয়ে হবে সেদিন যাব। সানার হাত থেকে সানার মা সোনিয়া আহমেদ ফোনটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাহিরে গিয়ে ভিডিও কল কেটে অডিও কল দিয়ে বলে, চিত্রা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচি, সব ঠিকঠাক আছে। রায়ানকে দেখে দুর্বল হয়ে যাওনি তো? চিত্রা বসা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির বাহিরে বাগানে গেল। কিছুটা খারাপ লাগছিল চাচি, তবে নিজেকে সামলিয়ে নিয়েছে। এখন থেকে তো রোজ দেখা চোখের সামনে থাকবে, ভেঙে পড়বা না। আমি ভেঙে পড়লে শক্ত করার জন্য তো তুমি আছো। তুমি আমার মেয়ে হলে তোমাকে কখনোই ওই বাড়িতে যেতে দিতাম না চিত্রা। কেন চাচি, আমি কি তোমার মেয়ে নই? হ্যাঁ মেয়ে, কিন্তু অধিকার বোধ নেই আমার। আচ্ছা ভালো থাকবা, রোজ ফোন দিবা। আচ্ছা চাচি, তোমরাও ভালো থাকবা। ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতে দেখে রাতুল বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। কখন এসে দাঁড়ালেন টের ফেলেন না। এই তো কেবলই এসে দাঁড়ালাম। তার সাথে কথা বলছিলেন ফোনে। চিত্রা বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে, আমার চাচির সাথে কথা, আমেরিকায় যার সাথে কাছে ছিলাম। ওহ। চিত্রা আর কোনো জবাব না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। রাতুল চিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখার জন্য এসেছিল রাতুল। মেয়েটা আগের থেকেও সুন্দর হয়ে গেছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বিকেলের দিকে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল চিত্রা। হঠাৎ চোখে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই এটাকে। তৃষার তাহলে মনে পড়ল তার চিত্রার কথা। তৃষা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়ালো, অবাক হয়ে বলল, বুঝলি কি করে এটা আমি? চিত্রা বুকে 2 হাত দিয়ে বলে, কারণ এসব বাচ্চামো তুই ছাড়া আর কেউ করতে পারে না, তাই। কোথায় ভাবলাম তুই আমায় চিনতে পারবি না, অথচ চিনে ফেললি। কে কে আসছিল? আমি আর মা এসেছি তোরা আমন্ত্রণ করে আমাদের বাড়ি নিতে। আমাকে নিতে কেন সেটা মা জানে। চল নিচে চল। চিত্রা আর তৃষে নিচে আসলো। সোফায় বসে থাকা তানিয়া বেগমকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো ফুপি? ভালো আছি। বিদেশে গিয়ে তো ফুপিরে ভুলেই গেছস। কি যে বলো না, তোমাদের ভুলে গেলে চিনলাম কি করে? রিয়া মিষ্টি আর কিছু ফ্রুটস এনে টি টেবিলে রাখলো। রিক্তা বেগম ননদের দিকে তাকিয়ে বলে, তা তানিয়া, ছেলে তো বয়স হলো, বিয়ে টিয়ে দিবে না নাকি? তানিয়া বেগম মুখে মিষ্টি নিতে নিতে বলে, হ্যাঁ ভাবি, এবার তুষারকে বিয়ে দিয়েই ছাড়বো। তা তুষার আসলো না কেন? সেই কি আর বাসায় বসে থাকার মানুষ নাকি? বাবার সাথে গেছে সিলেট, দায়িত্বশীল করে গড়ে তুলছে তোমার ছেলেকে। হ্যাঁ, তার বলতে বাকি নেই। অফিস টু কাজ, কাজ টু অফিস, এর বাহিরে আর কোনো সময় নেই পরিবারকে দেওয়ার জন্য। দিনকে দিন রোবট বানিয়ে ফেলছে ছেলেটাকে। এই চিত্রা, যা রেডি হয়ে আয়। রেডি হব কেন? আমার সাথে যাবে। আজই? আজ থাকো আমাদের বাসায়, কাল যাবনি। না না, আজই চল, রেডি হয়ে আয়।
চিত্রা জানে তার ফুপির সাথে ফেরে উঠবে না, তাই রুমে গিয়ে রেডি হয়ে নিল। সন্ধ্যার দিকে দিয়ে বেরিয়ে পড়ল ফুপির বাড়ির উদ্দেশ্যে। দোতলা বাড়ি, মোট 6টা রুম। বাড়ির সামনে ছোট্ট বাগান। মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো তানিয়া বেগম। পুরো রুম অন্ধকার, সন্ধ্যাবাতি দেওয়া হয়নি এখনো। চিত্রা ফোনের লাইট অন করে তানিয়া বেগম সুইচ হাতড়ে বাড়ির লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দেয়। মুহূর্তে পুরো বাড়ি আলোকিত হয়ে পড়ে। তানিয়া বেগম বোরকা খুলে কিচেনে চলে যায় রান্না করার জন্য। ফুফিকে রেস্টে না নিয়ে সোজা রান্নাঘরে যেতে দেখে চিত্রা বলে উঠল, ফুফি কত দূর থেকে আসলা? রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে গেছো কেন? রাতে খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। আমরা 3জনই তো বাসায়, তাই না? রান্নার প্যারা নিও না। আমি খাবার বাহিরে অর্ডার দিচ্ছি। আজ 3জন মিলে বাহিরের খাবার খাবো। একদম না, বাহিরের খাবার খাওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। চিত্রা শুনল না তার ফুফির কথা। হাত টেনে রান্নাঘর থেকে বের করে বলে, তোমার রান্না করা লাগবে না, আজ আমরা বাহিরের খাবার খাবো। তাই না রে তৃষা? তৃষা বাসায় এসে টিভি ছেড়ে টিভি দেখছিল। চিত্রার কথা শুনে গাড় ফিরিয়ে বলল, হ্যাঁ মা, তোমার রান্না করার দরকার নেই। তুমি রান্না করতে গেলে শুধু একটু পর পর আমায় ডাকো। আর তার থেকে চিত্রার প্রস্তাবটা বেটার। আমরা বাহিরের খাবার খাবো। তানিয়া বেগম মেয়ের কথা শুনে তেলে বেগুন জ্বলে উঠল। মেয়ের কানটা টেনে ধরে বলে, মা যে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, কই সে তো বিরক্ত হয় না? আর তোমাকে 2-1 বার ডাক দিলে ঘন্টাখানেক পরে এসে ডাক শুনে যাও, এতেই তোমার বিরক্ত লেগে যায়? তৃষা মায়ের থেকে নিজের কান ছাড়িয়ে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। এর মধ্যে চিত্রা বাহিরে খাবার অর্ডার দেয়। মিনিট 30 পরে ডেলিভারি ম্যান খাবার নিয়ে চলেও আসে। চিত্রা বিল পে করে খাবারটা নিয়ে টেবিলে রাখে। তৃষা এক এক করে খাবারের প্যাকেটগুলো খুলে। কাচ্চি, রসমালাই অর্ডার দিয়েছিল চিত্রা। তানিয়া বেগম খাবারগুলো এক এক করে প্লেটে বেড়ে খেয়ে নেয় সবাই। তার সামান্য বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখে। খাওয়া দাওয়া শেষে 3জনে টুকিটাকি গল্প গুজব করে। তানিয়া বেগম নিজের রুমে চলে যায় আর চিত্রা তৃষার রুমে যায়। চিত্রা তৃষার রুমে এসে সোজা ব্যালকনিতে চলে যায়। এই বাড়ির ব্যালকনিগুলো অনেক সুন্দর, খোলামেলা, বড় সুন্দর আকাশ দেখা যায়। দমকা হাওয়াগুলো এসে গা ছুঁয়ে দেয়। সবচেয়ে ব্যালকনি সুন্দর তৃষার ভাইয়ের রুমের। লোকটার ব্যালকনি তো হরেক রকমের গাছ দিয়ে ভরা ব্যালকনি। অর্ধেকটা সুন্দর একটা দোলনাও আছে। দোলনাটাতে বসলে কি সুন্দর ছাদের আলো একদম শরীরের উপর পড়ে। কথাটা ভাবতেই চিত্রা ব্যালকনি থেকে রুমে এসে তৃষাকে ডাকে। তৃষা কেবলই ঘুমাতে যাচ্ছিল। চিত্রার ডাক শুনে চোখ মেলে বলে, কি তুষার ভাইয়া তো বাসায় নেই, তাই না? আর আসবেও না, তাই না? তো হ্যাঁ, বাসায় নেই। তাহলে চল আজকে তুষার ভাইয়ার রুমে ঘুমাই। তৃষা উল্টো ফিরে শুয়ে বলে, পাগল নাকি আমি? ভাইয়ের বকা খাওয়ার ইচ্ছে নেই। আশ্চর্য, বকা কেন খাবি? ভাইয়া তার রুমে কাউকে শেয়ার করতে দেয় না। আর ভাইয়ার কানে যদি যায় আমরা গিয়ে রাতে তার বিছানায় ঘুমাইছি, তাহলে বক বক করবো। তুষার ভাইয়ের ব্যালকনিটা কিন্তু অনেক সুন্দর রে হরে। তুষার ভাই ছেলে না হয়ে মেয়ে হলে তারে বিয়ে দিয়ে তার রুমটা আমি নিয়ে নিতাম। কিন্তু আফসোস, তার রুম নেওয়ার আগে আমাকেই আমার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আহারে, তোমার কষ্টে আমি জাস্ট কেন্দি দিলাম। হইছে, আর কান্দা লাগবে না, ঘুমিয়ে পড়। আমার ঘুম ধরছে অনেক। চিত্রা আর কথা বাড়ালো না, চুপচাপ তৃষার পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমিয়ে পড়লো। রাত 3টের দিকে হঠাৎ দরজা ঠকঠক শব্দে ঘুম ভেঙে যায়। চিত্রার পাশে শুয়ে থাকা তৃষাকে ডেকে বলো, ওই তৃষা, কে যেন দরজা ঠকঠক করছে, গিয়ে ডাক। তৃষা মাথাটা দিয়ে উল্টো মুখ ডেকে ঘুমজনক কঞ্চে বলে, তুই গিয়ে দেখ, মা ডাকছে মনে হয়। তার ফুফি ছাড়া তো আর কেউ নেই এ বাসায়। ওলনা না নিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে চিত্রা। দরজার সামনে তুষার দাঁড়িয়ে আছে। তুষার চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তৃষাকে ডেকে দাও তো, আর বলো খাবারটা গরম করে যেন টেবিলে রাখে। কথাটা বলে আর কোনো বাক্য ব্যয় না করে তুষার চলে যায়। চিত্রা তৃষার কাছে এসে বলে, এই তৃষা, তুষার ভাই আসছে, তোকে খাবার গরম করে দিতে বলছি। কি রে, উঠ, যা গরম করে দিয়ে আয়। তৃষা উঠলো না। চিত্রা আবার ডাকলো, কিন্তু মেয়েটা মরার মতো ঘুমাচ্ছে। চিত্রা এখন কি করবে বুঝে উঠতে পারলো না। বিছানার এক প্রান্তে বসে রইল। মিনিট 10 পর তুষারের আবার ডাকা আসলো। উপরান্তর নাফি চিত্রা নিজেই নিচে নামলো। জড়সড় হয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তৃষা তো উঠিনি, খাবারটা আমি গরম করে দিব।
দাও। চিত্রা ফ্রিজের কাছে গিয়ে খাবার বের করতে গিয়ে দেখে খাবার বলতে তো সেই রাতের বেঁচে যাওয়া একটুখানি কাচ্চি, যা খেলে তো রিয়ার বাচ্চারই পেট ভরবে না, এর আর কি পেট ভরবে। তুষার চিত্রাকে ঠাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে গলায় বলল, কি হলো, ফ্রিজের সামনে ঠাই দাঁড়িয়ে আছো কেন? চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, ভাইয়া খাবার তো নাই ফ্রিজে। খাবার নাই মানে? মা রান্না করেনি আজ? অবাক হওয়ার কণ্ঠে বলল তুষার, রান্না করতে চেয়েছিল কিন্তু আমিই দেইনি, বাহির থেকে খাবার এনে খেয়েছিলাম আমরা। তাহলে এখন আমি কি খাবো? আপনি যে আসবেন কেউ কি জানতো? তুষার গম্ভীর কণ্ঠে বলল, না। তাহলে এখন কি করবেন? না খেয়ে থাকবেন নাকি? আশ্চর্য, না খেয়ে থাকবো কেন? কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে দাও, খিদে পেয়েছে অনেক। আমি কি বানাবো? রান্না করতে পারো না? হ্যাঁ পারি। তাহলে দয়া করে খানিকটা নুডলস রান্না করে দাও। আচ্ছা ওয়েট করেন, দিচ্ছি। মিনিট 10 মধ্যে চিত্রা কোনো রকমের নুডলস রান্না করে তুষারের সামনে দিলাম। এই ফার্স্ট বাসায় এসে রান্না করলো চিত্রা। তুষার চুপচাপ নুডলসটা খেয়ে পানি খেয়ে চলে গেল। একটা মানুষ যে এত রাতে উঠে তাকে নুডলস রান্না করে খাওয়ালো, তাকে যে ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদটুকু দিল না। কি ব্যাপার শাসি, চিত্রাকে দেখছি না কেন? কাল রাতেও দেখলাম না, আজ সকালেও দেখছি না যে? ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটা বলে রায়ানের মা রিক্তা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, চিত্রা তো বাসায় নেই, ও তৃষাদের বাসায় গেছে। রায়ান পুরোটা মুখে নিতে নিতে বলে, একাই গেছে নাকি? রিয়া তার মেয়েটাকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে, না ফুফি আসছিল তৃষাকে নিয়ে, সন্ধ্যার দিকে চিত্রাকে নিয়ে গেছে। চিত্রার মা সয়নিকা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে থাকা বাসুর রাসেল আহমেদ ও স্বামী সাহেল আহমেদকে দেয়। সাহেল আহমেদ স্মিথ হেসে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নেয়। দিনটা তার স্ত্রীর হাতে চা দিয়ে শুরু না করলে চলে না। রাসেল আহমেদ চাটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রায়ান সাভারের এনাম মেডিকেলের পাশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কত দূর গেলে? রায়ান তার বাবার দিকে চেয়ে বলে, ওনাদের বুঝাচ্ছে বাবা, কিন্তু ওনারা ওই জমি বিক্রি করতে নারাজ। রাসেল আহমেদ চায়ের কাপটা সশব্দে টেবিলের উপর রাখলো, চোখ মুখ শক্ত করে বলল, নারাজ মানে কি? ওনাদের কোনো ধারণা আছে তার ওই 10% জমির জন্য আমার ফ্যাক্টরির উপর কি প্রভাব পড়ছে? রায়ান মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বাবার সামনে বসে বলে, ওই জায়গাটা তাদের নয় বাবা, জায়গাটা তার মেয়ের নামে। মেয়েকে গিফট হিসেবে দিয়েছে ভদ্রলোক, আর তার মেয়ে ইতালি থাকে। তার মেয়ে না করে দিছে সে বিক্রি করবে না ওই জায়গাটা। আশ্চর্য, বুঝি না ওই 10% জায়গায় কি এমন তৈরি করবে তারা? তাদের ওই জায়গার জন্য আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে আছে। আমার ওই জায়গাটা চাই অ্যাট এনি কস্ট। চেষ্টা তো করছি, সব আমার উপর দিয়ে ছেড়ে দাও। কেন? তোমার আদরের ছেলেটাকে বলো এবার আমাদের সাথে ব্যবসার হাল ধরতে, তাকে বলো এই জমি কিনে দিতে, তাহলে সে কোম্পানির 40% শেয়ার পাবে। রাসেল আহমেদ ছেলের কানে সে অবাক হয়ে বলে, পাগল হয়েছিস নাকি? রাফি এই ব্যবসার কিচ্ছু বুঝে না, সে কীভাবে কি করবে? তাকে দেশে আসতে বলো, কয়েকদিন অফিসে যাওয়া আসা করলে শিখে যাবে। তুষার ও তো ওর বয়সী ছেলেটাকে দেখছো? ফুফার সাথে থেকে থেকে এমন একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে অলরেডি। আর তোমার ছোট ছেলেকে দেখো, আমরা গায়ে গতরে খেটে রোজগার করি আর সেই টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। এই জমির ব্যাপারে আর আমার সাথে কথা বলবা না। কথাটা বলে মেয়ের কপালে চুমু খেয়ে রায়ান বেরিয়ে যায় অফিসে। বাপ ছেলের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল সাহেল আহমেদ। তার এই বিজনেস নিয়ে অত ইন্টারেস্ট নেই, সে মাস শেষে তার লাভাংশ পায় শুধু। আর তাছাড়া তার বনানীতে 6 তলার 2টো ফ্ল্যাট আছে, সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তারও তার স্ত্রী মেয়ের ভবিষ্যৎ স্বাচ্ছন্দ্যে চলবে। ছেলে নিয়ে দেখে তার এসব বিজনেসের প্রতি আগ্রহ কমে গেছে। তার যা আছে তাতে মেয়ের জন্য এনাফ। ভাই রায়ান তো ভুল কিছু বলেনি, তোমার বয়স হচ্ছে, রায়ানের পক্ষে তো একা সম্ভব না এত বড় বিজনেসটার সব দিক সামলানো। আর আমি তো এসব বিজনেসের ধারে কাছেও যাবে না খুব প্রয়োজন ছাড়া। রাফিকে ফোন দিয়ে বুঝাও, সে বড় হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে। সে যদি এমনভাবে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায় তাহলে কি বলো? মাথা ঠান্ডা রেখে বুঝবা রাফিকে। কথাটা বলে উঠে চলে যায় সাহেল
আহমেদ, রাসেল আহমেদ এ চিন্তায় পড়ে যায়। তার ছোট ছেলে অনেক তাড়া। ছোট ছেলেটা হয়েছে ভাই সাহেলের মতো, বিজনেসের ধারে কাছেও আসতে চায় না। এক ভাই আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সেটেলড হলো, আরেক ভাই থেকেও না থাকার মতো। উপরন্তর না পেয়ে ছোট ছেলে রাফিকে ফোন লাগায় রাসেল আহমেদ। ইতালি ক্যান্ট হোটেলের বেলকুনিতে দাঁড়িয়ে আছে এক মেয়ে, হাতে তার কপির মগ, চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে ফোন এসেছে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বেসে আসলো, হ্যালো অধরা। হ্যাঁ মা ভালো। মিসেস আয়েশা রহমান একবার সামনে বসা থাকা স্বামীর দিকে সে আবার চোখ সরিয়ে নিয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোন না, একটা কথা বলার ছিল। বলো। আমাদের ইতালি যাওয়ার সব প্রসেস তো শেষ করেছিলাম। কি মেডিকেলের পাশের জায়গাটা বিক্রি করে দিয়ে দেই? আমার তো আর বিড়িতে থাকছি না, জমি তো এখানেই পড়ে থাকবে, তো বিক্রি করে দেই। মুহূর্তে অধরার হাসি মুখ চুপসে গেল। না মা, কখনোই না। আমি বেরিয়ে আসছি মাসখানেকের মধ্যে। তোমাদের ইতালি আসতে হবে না। ওই জায়গায় আমি ডুপ্লেক্স বানাবো, আমার স্বপ্নের বাড়ি ঘুরবো ওখানে। আয়েশা রহমান বিরক্ত হলো মেয়ের কথা শুনে। পাগল হয়েছে নাকি? ইতালি থেকে বেরিয়ে আসবে মানে? আমি পাগল হইনি, আমি বেরিয়ে আসছি ওই জমি সংক্রান্ত কোনো কথা যেন আর না বলা হয়। ওটা আমাকে দেওয়া হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য, সেটার মালিকানা আমি। ওই জমি আমি সেল করব না। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। আয়েশা রহমান তার স্বামীর পানে চেয়ে বলে, দেখলে তোমার মেয়ে বিডি চলে আসছে। আশরাফুল রহমান তপ্ত শ্বাস ফেলে বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলেছিলাম অধরা ওই জমি বিক্রি করবে না। তাহলে কেন শুধু শুধু মেয়েটাকে ওই জমি সংক্রান্ত খোঁচাও? দেশে আসছে ভালোই হয়েছে। আমারও বিডি ছেড়ে ইতালি যেতে মন সায় দিচ্ছিল না। ঘরের মেয়ে ঘরে ফিরছে, চিন্তামুক্ত হলাম। কথাটা বলে আশরাফুল রহমান চলে যায় নিজের রুমে। আয়েশা রহমান ঠায় বসে রইল সোফায়। মেয়ে তার ভীষণ যদি এবার দেশে এসে কি করবে কে জানে। সকাল সকাল রোদের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় চিত্রার। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। ফোন হাতের সময় দেখে নেয় 9:40 বাজে। পাশে তাকাতেই দেখে তৃষা নেই। মেয়েটা কখন উঠলো? উঠেছেই যখন, তখন ডাকলো না কেন? কথাগুলো ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওলনাটা জড়িয়ে রুম থেকে বের হয়েও বসার রুমে যায়। তৃষা সোফায় বসে টিভি দেখছে। চিত্রা তৃষার পাশে বসে ফোন স্ক্রল করতে করতে বলে, কিরে কখন উঠছিস? ডাক দিলি না যে? তৃষা টিভি থেকে মুখ ঘুরিয়ে চিত্রার পানে চেয়ে বলে, আমি নিজে থেকে উঠতে চাইনি, মা ডেকে উঠিয়েছে। আমি না থাকলে মা রান্না করবে কি করে? তার হেল্পার হিসাবে বসে আছি এখানে। একটু পর ডাকবে আর বলবে, এটা দিয়ে নিয়ে যা, ওটা দিয়ে আয়। আহারে আমার তৃষা পাখির কি কষ্ট। একটা কাজের লোক রাখলেও তো পারিস। তোর কি মনে হয় কাজের লোক নাই? খালা কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে, আর সেই সুযোগে আমার মা আমাকে খাটাচ্ছে। তোর ভাইকে বিয়ে করা, বিয়ে খাই। তোরও আর খাটাখাটুনি করতে হবে না। কথাটা বলে রান্নাঘরের দিকে যায় চিত্রা। তানিয়া বেগমকে হাতে হাতে সাহায্য করে দেয়। রান্না শেষে খাওয়া দাওয়া করতে বসলো চিত্রা। বলে ওঠে, পুপি তুষার ভাইয়া খাবে না? তানিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে বলেন, তুষার আসবে কই থেকে? ও তো বাসায় নেই, ও তো সিলেট তোর ফুফার সাথে। চিত্রা প্লেটে থেকে খাবার মুখে দিতে দিতে বলে, না তুষার ভাইয়া তো কাল রাতে বাসায় ফিরেছে। তানিয়া বেগম চিত্রার মুখের দিকে তাকিয়ে বলে, কি তুষার বাসায় ফিরছে রাত্রে? হ্যাঁ, তৃষাও তো জানে। কিরে তৃষা, ফুফিকে বলিসনি? তৃষা অবাক হয়ে বলে, আর আমি কিভাবে জানবো? ভাইয়া তো আব্বুর সাথে ছিলেন, 2-3 দিন দেরি হবে আসতে। ভাইয়ার রুমে গিয়ে দেখে আসো ভাইয়া আছে কি নাই। আমি রাতে নিজে ভাইয়াকে নুডলস রান্না করে দিছি। তানিয়া বেগম তৃষাকে তুষারের রুমে গিয়ে দেখতে বলল, তুষার কি কি না। তৃষা মায়ের কথা মতো সিঁড়ি উপরে উঠে তুষার রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। তড়িৎ গতিতে নিচে নেমে এসে বলে, কই ভাইয়ের রুম তো পুরো ফাঁকা। চিত্রার স্পষ্ট মনে আছে রাতে তুষার এসেছিল, তাহলে এখন কই তিনি? ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ, সে সত্যি আসছিল। তানিয়া বেগম চিত্রার কথা মতো তুষারকে ফোন দিতে নিলে তৃষা বাধা দিয়ে বলে, আরে মা, শুধু শুধু ভাইয়াকে ফোন দিয়ে কাজে ডিস্টার্ব করার কি কোনো দরকার আছে?
আর ভাইয়া যদি আসতো তাহলে কি আমাদের সাথে দেখা করতো না? তুমিই বলো। আর চিত্রা, তুই মনে হয় ভুল স্বপ্ন দেখছিস। ভাইয়া আসার আগে আমাদের জানিয়ে আসে, আর ভাইয়ার ফেরার কথা আব্বুর সাথে। আশ্চর্য তিশা, আমি মোটেও স্বপ্ন দেখি নি। আমি নিজের হাতে ভাইয়াকে কষ্ট করে নুডলস রান্না করে দিছি, তোকে ডেকেছি, তুই নাক ডেকে ঘুমাচ্ছিলে। আচ্ছা আচ্ছা চুপ কর, দুজনে আগে খেয়ে নি, তুষার আসলে আমাকে জানাতো। চিত্রা কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ খেতে নিবে। এমন সময় সদর দরজা চোখ যেতেই দেখে তুষার হেঁটে আসছে। চিত্রা বুড়ুকুসকে বলে, পুপি ওইটা তুষার ভাই না, নাকি আমি ভুল দেখতেছি? তানিয়া বেগম দরজার পানে সে দেখে সত্যি তুষার আসতেছে। তৃষা তুষারের দিকে সে বলে, ওটারে তো ভাইয়ার মতোই লাগে। তুষার বাড়িতে ঢুকে সবাইকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ব্রুকুটি করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই আমার দিকে? কিছু হয়েছে নাকি? তৃষা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত ঘুষে বলে, ভাইয়া তুমি কখন আসছো? তুষার সোফায় বসে শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, কাল রাতে আসছি। কেন? কাল রাতে আসছো অথচ আমি আর মা জানলামও না? নাক ডেকে ঘুমাচ্ছিলি, জানবি কি করে? ও না হয় নাক ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু আমাকে কেন ডাকলি না? তুষার একবার চিত্রের দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকায়। তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, বাট এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? না এমনি, চিত্রা বারবার বলছিল তুই এসেছিস। আমি আর তৃষা উল্টো বলেছি তুই সিলেটে আসিস। হ্যাঁ ছিলাম সিলেটে, কাজ শেষ হওয়ার চলে আসছে, আর আব্বু কাল আসবে। ওফ, আয় তাহলে খেতে বস। তুষার সোফা থেকে উঠে বলে, না খাবো না, তোমাদের খাওয়া শেষ হলে 1 কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। কথাটা বলে সেঁবে উপরে চলে যায় তুষার। চিত্রা তৃষার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কিরে আমি স্বপ্ন দেখছিলাম? দেখলি তো নিজের চোখে? হ্যাঁ দেখলাম। তানিয়া বেগম রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগটা চিত্রার সামনে দিয়ে বলে, চিত্রা কফিটা একটু তুষারকে দিয়ে আয় মা। চিত্রা কফির মগটা নিয়ে মাথা নাড়িয়ে চলে যায়। তুষারের রুমের সামনে এসে দেখে দরজা চাপানো। দরজাটা হালকা ফাঁক করে বলে, ভাইয়া আসবো? মিনিট 2 যখন কোনো উত্তর আসলো না ভেতর থেকে, তখন চিত্রার উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকে পড়লো। খাটের পাশে থাকা টেবিলটায় কফির মগটা রাখে। হঠাৎ একটা ফিকের উপরে চোখ যায় চিত্রার। মেয়েলি ফিক, যার শুধু হাত দেখা যাচ্ছে। চিত্রার কৌতূহল হলো ফিকটা দেখার। ফিকটার দিকে হাত বাড়াতেই পেছন থেকে বেশে আসলো, কি করছো এখানে? চিত্রা পেছনে ঘুরতে দেখে তুষার সাদা একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। বরকে যায় চিত্রা, আপনার কফি নিয়ে আসছি। তুষার একবার কফির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নক করে আসতে হয় কারো রুমে ঢোকার আগে। আমি নক করেছিলাম কিন্তু কোনো জবাব পাইনি, তাই ঢুকে পড়বে রুমে। আমার রুমের ভেতর নেক্সট টাইম যেন আর না দেখি। পুপি বলেছিল বলে এসেছে, মা বললেও আর আসবে না আমার রুমে যতক্ষণ না আমি অনুমতি দিব। চিত্রা আর কিছু বলল না, তুষারকে পাশ কাটিয়ে চলে যায়। তুষার তপ্ত শ্বাস ফেলে কফির পেছনে থাকা ছবিটা ড্রয়ারের ভিতর রেখে দেয়। মা ছবিটা এখনো আমার রুমের মধ্যে কি করছে? তানিয়া বেগম সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ ছেলের কথা কর্ণগুর হতে পাশে ফিরে দেখে তুষার রেডি হয়ে পাশে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম ফের টিভির দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছিস? তুষার সোফায় বসে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছি বুঝতে পারছো না? সিলেট যাবার আগে কিসের ছবি দেখিয়েছিলে? তানিয়া বেগম এবার টিভি থেকে দৃষ্টিশরীর সম্পূর্ণ মনোযোগ ছেলের দিকে দিয়ে উৎফুল্ল নিয়ে বলল, পছন্দ হয়েছে মেয়েটাকে? আজই তাহলে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলবো। তুষার তপ্ত শ্বাস ফেলল। পকেট থেকে ছবিটা বের করে তার মায়ের সামনের টেবিলের উপর রেখে বলে, নেক্সট টাইম যেন এই ছবি, কেন অন্য কোনো ছবি আমার রুমের মধ্যে না দেখি। তানিয়া বেগম ছবিটা হাতে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বিরস গলায় বলে, কেন রে, তুই কি বিয়ে করবি না নাকি? নাতি নাতনির মুখ দেখবো না নাকি আমি? তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত গড়িটার দিকে একবার তাকিয়ে বলে, বিয়ে করব না কখন বললাম? অবশ্যই বিয়ে করব, কিন্তু তার জন্য তোমার মেয়ে খুঁজতে হবে না। তানিয়া বেগম অবাক হয়ে বলে, তার মানে তোর পছন্দের কেউ আছে?
তুষার ব্রু কুচকে তাকিয়ে বলে, আমি সেটা কখন বললাম? তাহলে মেয়ে দেখতে মানা করছিস কেন? আমি অবশ্যই মেয়ে দেখব। তুষার দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দৌড়লো, বিড় করে শুধালো, তোমার এই মেয়ের ছবির চক্করে আমার সংসার করার আগেই ভেঙে যেতে বসেছিল। তিশা আর চিত্রা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। চিত্রা বিদেশে চলে যাওয়ার পড়াশোনায় পিছিয়ে গেছে। তিশা এবার অনার্স 2য় বর্ষে, আর চিত্রা বিদেশ থেকে কেবল ইন্টারমিডিয়েট শেষ করলো। এবার ভার্সিটিতে ভর্তি হতে হবে। তিশা চিত্রার কাঁধে হাত দিয়ে বলে, চিত্রা তুই জাহাঙ্গীরনগরে ট্রাই কর, তোর বাসা থেকেও কাছে হবে। তা না হলে ডাবিতে ট্রাই কর, আমার সাথে যেতে পারবি। চিত্রার চোখে তৃষার দিকে তাকিয়ে কাঁধ থেকে তৃষার হাত ছড়িয়ে বলে, মজা নিচ্ছিস আমার সাথে? এমনভাবে বলছিস ট্রাই করলাম আর হয়ে গেল? তুই তো ভালো স্টুডেন্ট, ইনশাল্লাহ হয়ে যাবে। পাবলিকে চান্স না পেলে বোন খোটা শুনতে শুনতে জীবন চলে যাবে। পাবলিকে যে পড়তে হবে তার কি ধরা বান্দা কোনো নিয়ম আছে নাকি? প্রাইভেট ইউনিভার্সিটি কি এমনি বানানো হয়েছে নাকি? আরে কথাটা অমন না, কথাটা এমন যে যারা পাবলিকে চান্স পায় না তারাই তো প্রাইভেট ন্যাশনালে ভর্তি হয়েছে। আমার পাবলিকে আসলে আসবে না আসলে নাই, পাবলিকে যে পড়তে হবে এমন চিন্তা নেই। জানিস, ভাইয়ার সামনে যদি এই কথাটা বলতি তাহলে ভাইয়া কি বলতো? বলতো পাবলিকে চান্স পেতে হলে মেধা লাগে, যা তোর নেই। চুপ করবি তুই? তোর আর তোর ভাইয়ের মাথা ভর্তি তো অনেক মেধা, আমাকে ধার দিস। ওই দেখ ভাইয়া যাইতেছে। চিত্রা মাথায় গিয়ে ঝুঁকে দেখে তুষার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ভাইয়া! তিশার ডাক শুনে তুষার পিছন ফিরে ছাদের দিকে তাকায়। চোখাচোখি হয়ে চিত্রা চোখ সরিয়ে নেয়। ভাইয়া যে একটু বিকেলে তাড়াতাড়ি ফিরতো কেন? আমি আর চিত্রা একটু শপিংয়ে যাব, একটু নিয়ে যাবা? চেষ্টা করব। কথাটা বলে চিত্রার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে চলে যায়। তুষার দৃষ্টির সীমানার বাহিরে চলে যেতেই চিত্রার মুঠোফোনটা ভিজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে চিত্রা। ফোনটা রিসিভ করে কানে নেই। কেমন আছে আমার মেয়েটা? আলহামদুলিল্লাহ, তোমার মেয়েটা ভালো আছে। তা এই মেয়েটার মা আর বাবাইটা কেমন আছে? সবাই ভালো আছে। যার কারণে তোমাকে ফোন দেওয়া, কাল বিকেলে চলে এসো বাসায়। কালই? হ্যাঁ, রাফি আসছে। কি, রাফি ভাইয়া আসছে? কিছুটা অবাক হয়ে কথাটা বলে চিত্রা। পাশে থাকা তৃষার বুকটা ধক করে ওঠে। সে সত্যি শুনছে তো, রাফি ফিরছে? হ্যাঁ, কাল আসতেছে রাফি বাড়ি। তোর ফুফুরা সবাই কেমন আছে রে? তারা সবাই ভালো আছে। কথা বলবা? না থাক, বিকেলে ফোন দিবনি, কাল চলে আসিস। আচ্ছা রাখি তাহলে। চিত্রা ফোনটা কেটে দেয়। তৃষার হাতে জাকিয়ে বলে, রাফি ভাইয়া আসছে দেশে। উফ, ভাবতে খুশি লাগছে। তৃষা নির্বাক রইল। চিত্রার থেকে হাত ছাড়িয়ে বলে, চল নিচে যাই। চিত্রা হাঁ জানিয়ে তৃষার পিছে নিচে নেমে যায়। বিকেলে রেডি হয়ে বসে আছি চিত্রা আর তৃষা তুষারের অপেক্ষায়। সে আধা ঘন্টা আগে বলেছে রেডি হয়ে থাকতে, সে আসবে, কিন্তু আর আসার নাম নেই এখনো। বিরক্ত লাগলো চিত্রার। তৃষা ফের তার ভাইকে ফোন দিতে নিবে এমন সময় বাহির থেকে গাড়ির হর্ন বাজার শব্দ আসলো। তৃষা ফোনটা ব্যাগে ভরে চিত্রার হাত ধরে বাহিরে আসে। ড্রাইভিং সিটে তুষার বসে আছে। তার দিকে একবার চিত্রা তাকায়। তৃষার সাথে পেছনে চিত্রা বসতে গেলে তৃষা বলে, এখানে বসিস না, সামনে বস। সামনে কেউ না বসলে ভাইয়ার নিজেকে ড্রাইভার মনে হয়। তো তুই সামনে গিয়ে বস। আমার সামনে বসতে ভালো লাগে না। আমারও সামনে বসতে ভালো লাগে না। কথাটা বলে চিত্রা তৃষার পাশে বসতে নিলে সামনে থেকে তুষার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চিত্রা জাস্ট 2 মিনিটের মধ্যে সামনে বসবা, জরুরি কথা আছে। তৃষা ইশারায় বসতে বলে। চিত্রা গিয়ে তুষারের পাশে বসে পড়ে। তুষার ইশারায় সিট বেল্ট লাগাতে বলে। চিত্রা সিট বেল্টটা লাগিয়ে নেয়। তৃষা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। সকাল থেকে তার মনের আকাশে কালো মেঘ জমেছে কারো আগমনের বার্তা শুনে।
মানুষটাকে দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, মানুষটা কি সে আগের মতোই আছে নাকি বদলে গেছে? এখন তো আর ছোট্ট নেই, সে কি এবারও বুঝবে না এই তৃষাদগ্ধ ভালোবাসা? শুনলাম তুমি নাকি ভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছ। চিত্রা সামনের দিকে তাকিয়ে সামনে থাকা গাড়িগুলোকে দেখছিল। তুষারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ নিচ্ছি। পাবলিকে পড়ার ইচ্ছে নেই? না নেই। গাদা। কিছুটা আস্তে বলল তুষার। চিত্রা ভালো মতো শুনতে না পেয়ে বলি, কিছু বললেন? না, পাবলিকে চান্স পেতে হলে পরিশ্রম করতে হয়, মনোবলও থাকতে হয়, যেখানে তোমার এগুলোর মধ্যে একটাও নেই। একটা সিটের জন্য লড়াই করবে কয়েক হাজার স্টুডেন্ট, সেখানে আমি গিয়ে আরেকটা প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর কোনো মানে দেখছি না। সেই কয়েক হাজারের মধ্যে তো তুমিও পারো যে কিনা সবাইকে ছাপিয়ে একটা সিট দখল করবে নিজ যোগ্যতায়। অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি নই। চেষ্টা করতে ক্ষতি কি? আমি কখন বললাম চেষ্টা করব না? চেষ্টা অবশ্যই আমি করব। এখন টিকলে টিকবো, না টিকলে নেই। আশা ছেড়ে দাও, টিকবে না? আমারও ইচ্ছে নাই টিকার। পড়াশোনা ছেড়ে দিলেই তো পারো। একে তো 2 বছর পিছিয়ে গেছো, তার উপর এমন পড়াশোনার অবস্থা, না পড়াই বেটার। চিত্রা কিছু বলল না, চুপ রইল। তুষার তপ্ত শ্বাস ফেলে গাড়ি চালানোয় মনোযোগ দিল। শপিংয়ের সামনে এসে গাড়ি থামালো। তৃষা নামতেই চিত্রও নেমে গেল। বাড়ির দিকে তাকিয়ে বলে, ভাই তুমিও আসো। তুষার এক পলক চিত্রার দিকে তাকিয়ে বলে, না তোরা যা, আমি এখানে অপেক্ষা করছি। তোদের কেনাকাটা শেষ হলে এখানে চলে আসিস। আচ্ছা। তৃষা আর চিত্রা চলে গেল। তুষার পকেট থেকে ফোনটা বের করে একটা ফিকের দিকে তাকিয়ে বলে, আমার শহরে তুমি নামক মানুষটার আমন্ত্রণ স্থায়ী করার যুদ্ধে নেমেছি। আই হোপ খুব শীঘ্রই স্থায়ী হবে। এক্সকিউজ মি বলছি, গাঁটটা একটু সোজা করুন, আমার সমস্যা হচ্ছে। হঠাৎ এক মেয়েলি কণ্ঠে চোখ মেলে তাকায় রাফি। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। মেয়েটার দিকে তাকিয়ে সরি বলতে গিয়ে থমকে যায় রাফি। মেয়েটার গায়ে সাদা সিল্কের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, গায়ে কোনো অলংকার নেই। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। আচ্ছা, মেয়েটার কি স্বামী মারা গেছে? স্বামী মারা গেলে তো মেয়েরাই এমন বিধবা সাজে। মুহূর্তে রাফির মন খারাপ হয়ে গেল। মেয়েটার জন্য কষ্ট লাগলো। বয়স তো বেশি হবে বলে মনে হচ্ছে না, এইটুকু বয়সী বিধবা হলো। অতি সুন্দর রমণীদের কপাল কেন যে এত খারাপ হয় কে জানে। মেয়েটা একদিনে প্লেনে জানালা দিয়ে বাহিরের মেঘগুলোকে দেখে চলছে। রাফির ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার। ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে বলে, হাই আমি রাফি, আপনি? মেয়েটা বাহিরের দিকে চোখ রেখে বলল, অদরা। রাফি বার দুই ঠোঁটে বিড় করে অদরা নামটাকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? অদরা এবার রাফির দিকে তাকালো। আপনি যেন কোথায় যাচ্ছেন? রাফি শার্টের কলার পিছনে দিয়ে ঠেলে দিয়ে বলে, প্রশ্ন আমি করেছি, উত্তর না দিয়ে প্রশ্ন কেন করছেন? এটা কোথায় যাওয়ার প্লেন? বাংলাদেশ। আমি নিশ্চয়ই লন্ডন যাচ্ছি না এই প্লেনে চড়ে। নিজের বোকামি বুঝতে পেরে ব্যাককল একটা হাসি দিল রাফি। বেশি স্মার্ট সাজতে গিয়ে ওভার স্মার্ট দেখিয়ে ফেলছে। মেয়েটাও কেমনভাবে কথা বলে। এই মেয়ের কথার দাঁচে মনে হয় মেয়েটার সামনে অকালে ফান ত্যাগ করেছে। রাফি আর কথা বাড়ালো না, চুপচাপ কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো। অদরা এক পলক ছেলেটার দিকে তাকিয়ে ফের বাহিরে তাকালো। প্লেনটা বাংলাদেশ আসতে রাত 8:40 বেজে যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে রাফি সোজা একটা গাড়ি বুক করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রাফি কাল বাংলাদেশে আসার কথা জানিয়েছিল সবাইকে, কিন্তু সে আজই চলে এসেছে সারপ্রাইজ দিতে। অদরা এয়ারপোর্টে থেকে বাহিরে এসে দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে। অদরা গিয়ে তাদের জড়িয়ে ধরে। আশরাফুল রহমান মেয়ের হাত থেকে লাগেজ নিয়ে গাড়িতে ওঠায়। আয়শা রহমান মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে। রিয়া আর রায়ান মিলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে। রিক্তা বেগম আর সয়নিকা বেগম সোফায় বসে টিভি দেখছেন। সাহেল আহমেদ ও রাসাল আহমেদ নিজেদের রুমে শুয়ে আছেন। হঠাৎ কলিং বেল বাজায়। রিক্তা বেগম টিভির সামনে থেকে বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায়। এত রাতে আবার কে বেল বাজাচ্ছেন? দরজা খুলে সামনে তাকাতেই দেখে সামনে কেউ নেই। অবাক হয় রিক্তা বেগম। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ফের দরজা বন্ধ করে ফিরে যেতে নিলে আবার দরজার কলিং বেল বেজে ওঠে। রিক্তা বেগম দরজা খুলে কিছু বলতে নিবে,
নিবে। আর অমনি কেউ তাকে জাপটে জড়িয়ে ধরলো। আসমকে এমন জড়িয়ে ধরায় ভয় পেয়ে যায় রিক্তা বেগম। চিৎকার দিয়ে বলে ওঠে, আরে কে আপনি? এভাবে জড়িয়ে ধরছেন কেন? ছাড়েন বলছি। ওই রায়ান, কই গেলি? রাফি রিক্তা বেগমকে ছেড়ে দেয়। মুখ থেকে মাস্ক খুলে বলে, নিজের মাকেও কি আমি জড়িয়ে ধরতে পারবো না? আশ্চর্য। রিক্তা বেগম নিজের ছেলেকে দেখে হা হয়ে যায়। ছেলে না ফোন করে জানালো কাল আসবে। ছেলের শরীরে হাত দিয়ে বলল, তুই সত্যি রাফি? না, আমার ভূত। চিমটি দেই হাতে। আয় বাপ, ভেতরে আয়। রায়ান রে, দেখ কে আসছে। রায়ান আর রিয়া সদর দরজার কাছে আসে। সামনে রাফিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে রাফিকে। রিয়া জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? রাফি এগিয়ে এসে পিচ্ছি মেয়েটাকে কোলে নিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আমার সোনামণিটা কেমন আছে? রায়ান ব্রু কুচকে রাফির দিকে তাকিয়ে বলে, তুই যে বললি কাল আসবি, তাহলে হঠাৎ আজ আসলি যে কেন? আমার আশাতে তোমরা খুশি হওনি? সেটা নয়, বাড়ির ছেলে বাড়ি ফিরেছিস, খুশি হয়েছি। রাফি কিছু বলল না। সামনে দাঁড়িয়ে থাকা চয়নিকা বেগমের সামনে গিয়ে বলল, কেমন আছো শাসি? চয়নিকা বেগম রাফিকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সীতাবাগ কোথায়? হেসে উঠল চয়নিকা বেগম। সীতাবাগ তো সে তৃষাদের বাসায়, কাল আসবে। শীতের সকাল চারিদিকে কুয়াশায় জড়ানো, সেই সাথে মৃদু মৃদু ঠান্ডা বাতাস শরীরটাকে বরফের ন্যায় জমে দেওয়ার জন্য যথেষ্ট। সূর্যর দেখানি শরীরে একটা জ্যাকেট জড়িয়ে কাঁপতে কাঁপতে তৃষাদের বাড়িতে ঢুকে রাফি। তানিয়া বেগম শরীরে চাদর জড়িয়ে সোফায় বসেছিলেন। হঠাৎ কাউকে তার পাশে বসতে দেখে চমকে ওঠে। ফাঁস ফিরে তাকিয়ে পরিচিত মুখ দেখে বসা থেকে উঠে দাঁড়ায় তানিয়া বেগম। রাফির বাহুদের উৎফুল্ল নিয়ে বলে, রাফি তুই এসেছিস সত্যি? রাফি নিজের বাহু থেকে তানিয়া বেগমের হাত সরাতে সরাতে বলে, উফ ফুপি, এভাবে কেউ ধরে? শীতে কাঁপতে কাঁপতে এসেছিস, শরীর জমে গেছে বাতাসে। একা এসেছিস নাকি? রাফি ব্রু কুচকে বলে, হ্যাঁ একা আসবো না তো সঙ্গী পাবো কই? তা তুমি একা এখানে বসে আছো যে ফুফা? সীতাবাগ, তুষার, ব্রো কই? ওরা সবাই ঘুমাচ্ছে, তোর ফুফা সিলেটে আছে। রাফি হাতে থাকা ঘড়িটায় সময় দেখে বলে, সকাল 8:30 বাজে, এখনো ঘুমাচ্ছে সবাই? হ্যাঁ, তোর নাচ আসার কথা ছিল বিদেশ থেকে? হ্যাঁ, গতকাল রাতে এসেছি। ও আচ্ছা, তুই বস, আমি কফি বানিয়ে আনছি। তুমি বানাতে থাকো, আমি ততক্ষণে তুষার ব্রোকে জাগিয়ে আসে। তানিয়া বেগম রান্নাঘরে চলে যায়। রাফি সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষারের রুমে যায়। দরজা ছাপানো, সেটা দেখেন দরজাটা হালকা পাক করে সুফি সুফি রুমে ঢুকে পড়ে। হালকা অন্ধকার রুম। বিছানার কাছে গিয়ে কম্বল দেখে সেটার মধ্যে পুরো শরীর ঢুকিয়ে দিল রাফি। তুষার হঠাৎ নিজের শরীরে ঠান্ডা অনুভব করতে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। কম্বলের ভেতর থেকে মাথা বের করে বেড ল্যাম্পটা জ্বালিয়ে শোয়া থেকে উঠে বসে। পাশে তাকাতেই দেখে রাফি তার 32 ফাটি দাঁত বের করে আছে। তুষার শরীরের উপর থেকে কম্বলটা সরিয়ে পড়ে। সমস্যা কি তোর? এভাবে কম্বলের নিচে ঢুকে পড়লি কেন? খুব শীত করছিল ব্রো। তুষার আর কথা বাড়ালো না। বিছানা থেকে উঠে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাফি সেটা দেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তৃষা হেলতে দুলতে সেবে নিচে নেমে সোফায় বসে। মাথা ব্যথা করছে খুব। রান্নাঘরে মাকে দেখে বলে, মা 1 কাপ কফি বানিয়ে দাও না। তানিয়া বেগম মেয়ের ডাক শুনে বলে, ওরে আমার রাজকন্যাটা, উঠেছে নাকি? মা একটু অপেক্ষা করো, তোমার মা তোমার জন্য কফির সাথে স্ন্যাক্সও নিয়ে আসছে। হঠাৎ মায়ের এমন আহ্লাদি কথা শুনে তপ্ত শ্বাস ফেলে তৃষা। তোমার কষ্ট করে স্ন্যাক্স দেওয়া লাগবে না মা, 1 কাপ কফি দাও, তাতেই চলবে। তানিয়া বেগম 1 কাপ কফি এনে তৃষার সামনে রাখে। তৃষার স্বস্তির নিঃশ্বাস ফেলে কফিটায় চুমুক বসতে যাবে, আর অমন সময় তানিয়া বেগম বলে ওঠে, আরে কফিটা তুই খাচ্ছিস কেন? তৃষা অবাক হয়ে বলে, কফি তো আমিই চেয়েছি, সেজন্য তো কফিটা আমিই খাবো। না, এটা তোর কফি না। তাহলে কার কফি? তোর ভাইয়ের। যা তুষারের রুমে গিয়ে দিয়ে আয়। আমার কফি আগে দিয়ে আয়, তারপর দিতেছি তোর কফি। তৃষা কফির মগটা নিয়ে তুষারের রুমে দিকে যায়।
তুষারের রুমে ঢুকে দেখে তার ভাই কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। এই টাইমে কীভাবে তার ভাই কফি খাবে বুঝে আসে না তিশার। কফিটা বেডের পাশে রাখা টেবিলটার উপর রেখে দেয়। যাওয়ার আগে বলে যায়, ভাইয়া তোর কফি দিয়ে গেলাম। হঠাৎ তিশার কণ্ঠ শুনে কম্বল থেকে মাথা বের করে রাখি। দরজার পানে চেয়ে দেখি তিশা ততক্ষণে চলে গেছে। বেডের পাশে টেবিলটায় কফির মগ দেখে সেটা হাতে নেয়। কিছু একটা বেবি স্মিথ আসে। এর মধ্যে তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে এর সাত সকালে শাওয়ার নিয়েছে তুষার। তুষারের বেজাস হয়ে দেখে রাফির শীত যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কফিটাতে চুমুক বসিয়ে বলে, ব্রো এর সাত সকালে গোসল না করলেই কি চলছিল না? তুমি তো বিবাহিত নও। তুষার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মিচ্ছিল। রাফির কথা শুনে কপালে দুবাজে পড়ে তুষারের। বিবাহিতরাই কি শুধু সকালে গোসল করার অধিকার রাখে নাকি? না, তেমনটা না। আসলে ওরাই তো জীবন বাজি রেখে সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যায়। জাস্ট শাট আপ রাফি, তোর মতো ফিসেস নই আমি যে সামান্য ঠান্ডার জন্য গোসল করা বন্ধ দিব। না, তুমি এলিয়েন ব্রো। কফি খাচ্ছিস? চুপচাপ কফি খা, আমি নিচে গেলাম। কথাটা বলে তুষার নিচে নেমে আসে। সোফায় গিয়ে বসে বলে, মা এক কাপ কফি দাও তো। তৃষা সোফায় বসে কফি খাচ্ছিল। তুষারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, ভাই আমি না কেবল তোমাকে কফি দিয়ে আসলাম, এর মধ্যে আবার কফি চাচ্ছ? তানিয়া বেগম কফির কাপটা ছেলের দিকে এগিয়ে দেয় বিনা বাক্যে। সেটা দেখে তৃষা বলে, এই কফিটা আমি খাওয়াতে কত কথা খরচ করলাম মা, আর ভাইয়ের বেলায় বিনা বাক্যে কফি দিয়ে দিলাম। তোমার ছেলে তো সেই নিচে এসে কফি খাইলো, তাহলে শুধু শুধু আমাকে উপরে কেন পাঠালে? তুষার কফিতে চুমুক বসাতে বসাতে বলে, কি তখন থেকে বকে যাচ্ছিস? আমার জন্য কফি তুই নিয়ে গেলি? তুই তোমার বেডের পাশে যে আমি কফি রেখে এসেছি আর বলে এসেছি ভাইয়া কত কফি, ওটা কি তোর চোখে পড়েনি? তানিয়া বেগম মেয়ের মাথায় চাটি মেরে বলে, গাদা, ওইটা তো রাফির জন্য।